প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল মক। এখানে আজকে আপনাদের সামনে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, যেটা কিনা আমাদের কনস্টিটিউশনে পার্ট 3-তে উল্লেখ করা হয়েছে। তাই দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে দেখতে পাচ্ছি আমরা, প্রথম কোশ্চেনটা রয়েছে, সংবিধানের 18 নম্বর ধারাতে কিসের কথা সুরক্ষিত রয়েছে? সেটা আমরা সবাই জানি, সাম্যের অধিকার সংবিধানের 18 নম্বর ধারাতে সুরক্ষিত রয়েছে। ভারতীয় 21 নম্বর সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে আমরা প্রত্যেকে জানি, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সাম্যের অধিকারের কথা বলা হয়েছে 14 নম্বর ধারাতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, সংবিধানের 17 ও 18 নম্বর ধারাটি কি প্রদান করে? সংবিধানের 17 এবং 18 নম্বর ধারাটি প্রদান করে সামাজিক সমতা। সামাজিক সমতা হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? যেটা কিনা দেখতে পাচ্ছি আমরা এসএসসি সিজিএল 2017-তে এসেছিলো, খুব ভালো কোশ্চেন একটা। তো অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে 5-এর হয়ে যাবে সি, সাম্যের অধিকারে, যেটা কিনা আমাদের আর্টিকেল 17 বা 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন চলে যাব, অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা হয়েছে? একটু আগেই বললাম, সেই কোশ্চেনটা আবার চলে এসেছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বর্জনের কথা বলা হয়েছে। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারকে বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? যে সমস্ত বলবৎ করার ক্ষমতা মৌলিক অধিকারকে, সেটা রয়েছে একমাত্র রাষ্ট্রপতির কাছে। সেটা রয়েছে একমাত্র রাষ্ট্রপতির কাছে। মাফ করবেন, এটা হয়ে যাবে সুপ্রিম কোর্টের কাছে। এটা সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারকে বলবৎ করা যেতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেন চলে আসছে, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে ন্যস্ত রয়েছে? আমাদের মৌলিক অধিকারগুলো, সেগুলোকে অ্যামেন্ড করা, সেই অ্যামেন্ড কে করতে পারে? একমাত্র জানি সাংসদই করতে পারে, পার্লামেন্ট অর্থাৎ সাংসদ একমাত্র এগুলোকে, এই মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে পারে। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাটি আইনের দৃষ্টিতে সমতার অধিকার নিয়ে আলোচনা করে? সমতার মানে কি? সাম্যের অধিকার, এবং সেটা 14 নম্বর আর্টিকেলে সাম্যের অধিকার নিয়ে আলোচনা করা হয়। 10 নম্বর কোশ্চেন চলে আসছি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকল নাগরিকদের সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করা রয়েছে? এবং সেটা হচ্ছে 16 নম্বর ধারায় আর্টিকেল 16 আনএমপ্লয়মেন্ট। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সকল নাগরিকদের কথা বলা হয়েছে ও মত প্রকাশের স্বাধীনতা কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? মত প্রকাশের স্বাধীনতা আর্টিকেল 19, সেটা জানি এখানে 6টা ফান্ডামেন্টাল রাইট 19-এর মধ্যে পড়ে। 19-এর এ, 19-এর বি, তো এই যেগুলো আছে এগুলো আর কি। 19-এর এতে যেমন আছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই জিনিসগুলো, এগুলো সব কিন্তু বলা হয়েছে আর্টিকেল 19-এ। পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ ও ভাষা বা এগুলির কোনোটির ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সরাসরি পরিচালিত ও রাষ্ট্রের আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে ভর্তি হওয়ার সুযোগ লাভের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? এবং এটা বলা হয়েছে 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? এবং এটা 28 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সরকারি সাহায্য নিয়ে চলে সেগুলোতে কোনো রকম ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী বাক স্বাধীনতা অধিকার খর্ব করার কথা বলা হয়েছে? বাক স্বাধীনতা কথা বলা হয়েছে কোথায়? আর্টিকেল 19-এ। এবং আর্টিকেল 19 কখন? ইমার্জেন্সির সময় খুব দেখেছি আমরা কাজে লাগে, ইমার্জেন্সির সময়। আচ্ছা,
পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? এটার সঠিক উত্তর 26 নম্বর ধারাতে বলা হয়েছে। এটা এই যে ধর্মীয় সেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে এবং সেটাকে পরিচালনা নিজেদের মতোই ওরা করতে পারবে। পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় অধীনে কতগুলি অধিকার নিষেধ করা হয়েছে? একটু আগে আমি বলেছিলাম যে 19 নম্বর আর্টিকেলে 6টা আর্টিকেল দেওয়া হয়েছে। আর্টিকেল 19-এর এ, 19-এর বি, 19-এর সি, 19-এর ডি, 19-এর ই, 19-এর এফ, এই 6টা আর্টিকেল আমাদের আর 19-এর এ 19 নম্বর ধারার অধীনে করা হয়েছে। পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, নিচের কোন অনুচ্ছেদে ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার 17 কোশ্চেন সি উত্তর 25 থেকে 28 নম্বর, যেখানে ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ নিজের মতো ধর্ম পালন করতে পারবে, আবার কেউ চাইলে নিজের মতো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেগুলিকে পরিচালনাও করতে পারবে। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কী বলছে? ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারের দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? তো কাদের অধিকার রক্ষিত হয়? আমরা জানি যে আর্টিকেল 24-এ শিশু শ্রমিক এদের কথা বলা হয়েছে। তো শিশু এখানে এদের শোষণের অধিকার মানে রক্ষিত হয়। আর্টিকেল 19 নম্বর কোশ্চেন নম্বর 19-এ কী বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা হয়েছে? অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এই যে বা মৌলিক অধিকার, এটা কোথায় লেখা আছে? এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে, যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল নম্বর 22 নম্বর আর্টিকেলে দেখতে পাচ্ছি আমরা স্বেচ্ছাচারী এবং গ্রেপ্তার এবং এই আটকের বিরুদ্ধে পুলিশ যখন তখন অ্যারেস্ট করতে পারবে না, অর্থাৎ গ্রাউন্ড জানাতে হবে, এবং আরও অনেক রুল আছে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। 21 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে? এটা হবে 44তম সংশোধনী আর্টিকেল 1978। 22 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকার হলো কি? সম্পত্তির অধিকারে আগে ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, কিন্তু এখন সেটা 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে বাদ দেওয়া হয়েছে। এখন হয়ে গেছে কি আইনগত অধিকার হয়ে গেছে। এখন আইনগত অধিকার অর্থাৎ একটা লিগাল রাইট হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন চলে যাব 23 নম্বর কোশ্চেন, ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা একটি মৌলিক অধিকার, এবং এটি কোন মৌলিক অধিকারের অন্তর্গত? এবং এটি মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতার অন্তর্গত। এটা 23-এর হয়ে গেল বি। 24-এর কোশ্চেন কী বলছে? নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? তো আমরা জানি আর্টিকেল 14 to 8 যে সাম্যের অধিকার আছে, এটা আছে। শোষণের বিরুদ্ধে অধিকার, এটাও আছে। স্বাধীনতার অধিকার কিন্তু আমাদের নেই, যেখানে কিন্তু যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার, এটা আছে। কিন্তু এখানে উত্তর মানে অপশন অনুযায়ী হয়ে যাওয়া উচিত ডিএডটা। কারণ হচ্ছে এটা বলা আছে, আমি দেখতে পাচ্ছি এটা বলা আছে আমাদের ডিপিএসপিতে বলা আছে, ডিপিএসপিতে এটা বলা আছে, এবং স্বাধীনতার অধিকারও বলা আছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। তাহলে এই 3টে ফান্ডামেন্টাল রাইটে বলা আছে এবং লাস্টে একটা ডিপিএসপিতে বলা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ওকে, পরবর্তী কোশ্চেন, বাক স্বাধীনতা হলো একটি, বাক স্বাধীনতা মানে কি? রাইট টু স্পিচ। তো রাইট টু স্পিচ কি আমরা সবাই জানি, মৌলিক অধিকার। রাইট টু স্পিচ, তো রাইট টু স্পিচ হয়ে গেল মৌলিক অধিকার। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটা? তো মৌলিক অধিকার আমরা সবাই জানি এখন এই মুহূর্তে কটা মৌলিক অধিকার রয়েছে? এই মুহূর্তে মৌলিক অধিকার রয়েছে 6টি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ কত বছরের কম হতে হবে? সেটা হয়ে যাবে 14 বছরের কম হতে হবে। 14 বছরের কম হলে কিন্তু জেল হয়ে যাবে, মানে যে কাজ করাবে, যিনি কাজ করাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখব কত নম্বর? 28 নম্বর কোশ্চেন।
28 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের বিবৃতিগুলি বিবেচনা করে কোনটি এবং কোনগুলি সঠিক তা নির্বাচনা করুন। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত করা রয়েছে এবং স্টেটমেন্ট 2 বলছে সংবিধানে সম্পত্তির অধিকার বর্তমানে একটি মৌলিক অধিকার। প্রথম কোশ্চেন যদি প্রথম স্টেটমেন্টটা বলি, দ্বিতীয় অংশে নয় বলা হয়েছে কথা তৃতীয় অংশ, আমরা জানি বলা হয়েছে মৌলিক অধিকারের কথা তৃতীয় অংশে বলা হয়েছে। আর কি সম্পত্তির অধিকার, যেটা কি না 1978-এ 44th অ্যামেন্ডমেন্টে একটা ডিলিট করে দেওয়া হয়েছিল, ওটা কিন্তু এখন মৌলিক অধিকার নেই, ওটা এখন হয়ে গেছে আইনগত অধিকার বা লিগ্যাল অধিকার। তাই সঠিক উত্তর হয়ে যাবে কোনোটি নয় এখানে। ওকে, 29 বলছে কি, নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়। তো মৌলিক অধিকার নয় কি, সমতার অধিকার। সমতার অধিকার অবশ্যই আছে আমাদের। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা অবশ্যই দেওয়া আছে। শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া আছে। ধর্মঘট করার অধিকার কিন্তু কোথাও বলা নেই। তো ধর্মঘট করার অধিকার, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কি দেখতে পাচ্ছি আমরা, 29 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব দিতে পারে। সেটা হয়ে যাবে আমাদের 18 নম্বর ধারায়, এখানে আর্টিকেল 18 নম্বর ধারায়, যেখানে কিনা সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেন চলে যাব, নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অবশ্যই মৌলিক অধিকার দেওয়া আছে। আচ্ছা, বাক ও মতামত আর্টিকেল 19 বলা আছে। সম্পত্তির অধিকার, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, এটা কিন্তু আমাদের 44th অ্যামেন্ডমেন্ট একটা ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বি, এক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার বি। আচ্ছা, কোশ্চেন নম্বর 32, ভারতের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কী। ভারতের ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার মৌলিক অধিকার তো একদমই নয়, কারণ মৌলিক অধিকারের কোথাও ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারে এটা কিন্তু দেওয়া নেই, তাহলে এটাও হবে না। সম্পত্তি অধিকার তো প্রশ্নই ওঠে না, ভোট দেওয়ার ক্ষেত্রে সম্পত্তি কোনো সম্পর্ক নেই। সাম্যের অধিকারও হওয়া হবে না, কারণ সাম্য এখানে ইকুয়ালিটি কিছু নেই, 18 বছর বয়স হলেই ভোট দিতে পারবে। তো সেক্ষেত্রে সাংবিধানিক অধিকার 32C। পরবর্তী কোশ্চেন, নিবর্তনমূলক আইন সংকুচিত করে। নিবর্তনমূলক আইন সংকুচিত করে, এটা কি, এটা হবে আমাদের কিন্তু স্বাধীনতার অধিকার, নিবর্তনমূলক স্বাধীনতার অধিকার। আচ্ছা, নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে। তো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে কিন্তু আর্টিকেল 29 জানি আমরা, এখানে সংখ্যালঘু অর্থাৎ যারা ভাষাগতভাবে সংখ্যালঘু অর্থাৎ লিঙ্গুইস্টিক মাইনরিটি, তাদের কিন্তু সরকার সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা, কত নম্বর কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, ভারতীয় সংবিধান অনুসারে জীবনের অধিকার হলো। জীবনের অধিকার কি, জীবনের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার, অপশান এ, অপশান বি হচ্ছে মৌলিক অধিকার, অপশান সি ধর্মীয় অধিকার, অপশান ডি অর্থনৈতিক অধিকার। তো এক্ষেত্রে হয়ে যাবে মৌলিক অধিকার, কারণ হচ্ছে সংবিধানে আমাদের জীবনের অধিকার কিন্তু নিশ্চিত করেছে ফান্ডামেন্টাল রাইট দিয়ে। 36 নম্বর কোশ্চেন, ভারতীয় নিম্নলিখিত কোন মূল অধিকারটিকে ডক্টর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ হচ্ছে এটা বারবার বিসিএসসি কোশ্চেন এসে, WBCSC কোশ্চেন দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আমি যা কোশ্চেন করাচ্ছি আজকে কিন্তু প্রত্যেকটা সালের কোশ্চেন, তাহলে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো ভারতীয় সংবিধানের কেন্দ্রবিন্দু বলা হয়েছে, মানে কে বলেছে, ডক্টর আম্বেদকর বলেছে, কাকে বলেছে, সেটা সঠিক আনসার হয়ে যাবে সাংবিধানিক প্রতিদানের অধিকার, অর্থাৎ আর্টিকেল 32 রিট জারি করা। রিট, WRITE, রিট, এই রিট জারি করার জন্য আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি এবং আমরা হাইকোর্টেও যেতে পারি। হাইকোর্টে যাওয়ার জন্য আর্টিকেল 216 এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আর্টিকেল 32। করকম রিট হয়, হ্যাবিয়াস কর্পাস, মান্দামাস, প্রোহিবিশন, সার্টেরিও, কোয়ারেন্টি, এই যে 5টা আমাদের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই। পরবর্তী 37 কোশ্চেন যাব, কি বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অধীনে যে কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে সরাসরি সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারে। এই একটু আগেই বললাম 32 রিট জারি করতে পারে যে কোনোভাবেই। নেক্সট কোশ্চেন 38, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। স্থগিত করা কখন যেতে পারে, একমাত্র কি আমাদের জাতীয় ন্যাশনাল জরুরি বা ন্যাশনাল এমার্জেন্সি, এই সময় কিন্তু আমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইটগুলোকে আমরা স্থগিত করতে পারি। পরবর্তী কোশ্চেন কি, যে মৌলিক অধিকারের অভিভাবকের দায়িত্বে কে বা কারা রয়েছে। আমরা সবাই জানি মৌলিক অধিকার একমাত্র আমরা করতে পারবো সুপ্রিম কোর্টের কাছে এবং
হাইকোর্টের কাছে করা যেতে পারে আর্টিকেল 226 মাফ করবে 216 নম্বর আর্টিকেলের সাহায্যে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হবে এবং হাইকোর্টও হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ও বি উভয়ই। 40 কী বলছে, কোন ধারায় সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারকে অসংশোধনযোগ্য বলে অভিনয় প্রদান করেছিল? এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী কেস, একদম ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে, কেশবানন্দ ভারতী কেস 1983। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব 41। সংবিধানের প্রারম্ভে কতগুলি মৌলিক অধিকার ছিল? সংবিধানের প্রারম্ভে মৌলিক অধিকার ছিল 7টি এবং এখন সেটা হয়ে গেছে 6টি হয়ে গেছে, এখন 6টি, কারণ সম্পত্তির অধিকার 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাদ গেছে, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ কিন্তু বাদ গেছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারের পরিসর নির্ধারণ করার ক্ষমতা বলা রয়েছে? এটা কিন্তু হয়ে যাবে 33 নম্বর ধারায় বলা হয়েছে। আচ্ছা, 43 নম্বর কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয়? সংবাদপত্র যেখানে বলা হয়েছে মানে হচ্ছে আর্টিকেল 19-এ, এখানে কিন্তু সবটাই বলা হয়েছে আর্টিকেল 19-এ। আমরা দেখতে পাচ্ছি 43 হয়ে গেল, রাইট অ্যান্সার বি। 44-এর কোনটা? 44-এ হচ্ছে মুদ্রণের স্বাধীনতা নিম্নলিখিত কোনটির মধ্যে উল্লেখ করা হয়েছে? মুদ্রণ স্বাধীনতা মানে ওই আর কি সংবাদপত্র যেগুলো প্রিন্ট আউট করা হয়, এই যে ব্যাপারগুলো, এইগুলো কোথায় বলা আছে? এটা বলা হয়েছে কিন্তু আমাদের মত প্রকাশ আর্টিকেল 19-এ বলা হয়েছে সবগুলোই। সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না। কাদের সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না? দেখো, দেউলিয়া ব্যক্তিদের তো করা হতেই পারে, রাজনৈতিক ক্ষতিগ্রস্তদের করা যেতেই পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ করা যেতেই পারে, কিন্তু যারা বিদেশি ফরেনার তারা কিন্তু এসে আমাদের দেশে সমস্ত ফান্ডামেন্টাল রাইট চাইলে কিন্তু তারা পাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নিচের কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়? আইনের দৃষ্টিতে সাম্য, মতামত প্রকাশের স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার এবং জীবন ও শরীরের স্বাধীনতা। দেখো, মতামত প্রকাশ যেটা মানে আর্টিকেল 19, এটা কিন্তু আমাদের এদের জন্য নয়, আমাদের যে সমস্ত বিদেশি তাদের জন্য কিন্তু এই আর্টিকেল 19 কিন্তু তাদের জন্য নয়। আর্টিকেল 19 অনলি ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, এদের জন্যই একমাত্র আর্টিকেল 19, আর কারোর কিন্তু জন্য নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে বিয়েরটা, মতামত প্রকাশের স্বাধীনতা। 47 কী বলছে, ভারতের তথ্যের অধিকার কবে পাস করা হয়? তথ্যের মানে রাইট টু ইনফরমেশন, অর্থাৎ যেটাকে আমরা শর্টকাটে বলি কি RTI। RTI খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে প্রকাশ করা হয়? RTI প্রকাশ করা হয় 2005 সালে প্রকাশ করা হয়, 15ই জুন প্রকাশ করা হয়, 2005 সালে 15ই জুন মনমোহন সিং গভর্নমেন্ট কিন্তু এটা পাস করায়। 48 শিক্ষার অধিকার মানে কি RTE, রাইট টু এডুকেশন, এটা কিন্তু পাস করানো হয় কত সালে? 2010 সালেই পাস করানো হয়, সর্বশিক্ষা অভিযান আমরা জানি 1 এপ্রিলে কিন্তু 2010 সালে এই শিক্ষার অধিকার বলবৎ করা হয়। 49 কী বলছে, মৌলিক অধিকার সম্পর্কিত কোন বিধানটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? শিশুদের শোষণের সম্পর্কিত অপশান কী আছে? একটু হচ্ছে 17 নম্বর ধারা, আর কি আছে 19 নম্বর ধারা, দেখা যাচ্ছে 23 নম্বর ধারা, 24 নম্বর ধারা। 17 নম্বর ধারায় কী কথা বলছে? অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে। আর্টিকেল 19 রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। 23 নম্বর ধারায় বলা হয়েছে মেয়েদের ফোর্স লেবার খাটানো যাবে না, এবং 24 নম্বর ধারায় বলা হয়েছে যে বাচ্চারা যাদের বয়স 14, তাদের 14 বা 14 তার নিচে ছেলেদের কিন্তু কোনো রকম শ্রমে খাটানো যাবে না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 24 অর্থাৎ ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 5টি অনুচ্ছেদ দ্বারা সাম্যের অধিকার দেওয়া হয়েছে, সেগুলি কি কি? সাম্যের অধিকার দেওয়া হয়েছে অবশ্যই আর্টিকেল 14 থেকে 18 সাম্যের অধিকার দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো অপরাধের জন্য অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এই কথা বলা হয়েছে? আর্টিকেল 21, আর্টিকেল 20, 22, 74। কোনটা হবে? আর্টিকেল 20 নম্বর ধারায় কিন্তু এটা বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী পাচ্ছি, ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোথায়? তো লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21-এ বলা হয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক বলা হয় কাকে?
যে অভিভাবক তাই কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট, কোনো রকম প্রবলেম হলে সুপ্রিম কোর্ট আমরা যেতে পারি, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটটা আমাদের কিন্তু যে কোনো রকম ভায়োলেট হলে আমরা কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারি, এবং এই জন্য আমাদের কাউকে জবাবদিহি করতে হবে না। ওকে, নেক্সট কোশ্চেন যাব। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক কাকে বলা হয়? এটা করলাম এক্ষুনি, সুপ্রিম কোর্ট বলা হয়। নিচের কোনটি ছাড়া বাকি সবগুলি ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার? সাম্য অধিকার জানি আর্টিকেল 14 থেকে 18, ধর্মীয় স্বাধীনতারও জানি আমরা আর্টিকেল 25 থেকে 28, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, জীবিকা পর্যাপ্ত সংস্থানের অধিকার এটা কিন্তু কোথাও বলা নেই, এটা হচ্ছে আমাদের ডিপিএসপিতে বলা হয়েছে, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এখানে বলা হয়েছে, তো সেটা চলে গেল রাইট অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন কী দেখতে পাচ্ছি আমরা? নিবর্তনমূলক আটকের অর্থ। নিবর্তনমূলক আটক মানে কি? নিবর্তনমূলক অপশান কী আছে? জিজ্ঞাসাবাদের পর আটক, জিজ্ঞাসাবাদের জন্য আটক, জিজ্ঞাসাবাদ ছাড়া আটক, আদালত গ্রাহ্য মানে আটক। কাউকে এখানে আর্টিকেল 20 যেখানে বলা হয়েছে যে জিজ্ঞাসাবাদ ছাড়া কাউকে আটক করা যাবে না, কোনো রকম করে আটক করা যাবে না। এখানে ফেলে বলা হচ্ছে কি নিবর্তনমূলক কথা, এই কথা বলা হচ্ছে। নিবর্তনমূলক মানে কাউকে জিজ্ঞাসা না করেই যেটা আটক করা হয় সেটাকে বলা হয়েছে নিবর্তনমূলক আটক, এটা এবং আর্টিকেল 20 এটার কথা বলা হয়েছে। লাস্ট কোশ্চেন এই পেজের, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? মৌলিক অধিকার কোথায় প্রদান করা হয়েছে? আমরা জানি প্রত্যেকে 12 থেকে 35 এই মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, মানে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। ওকে, আমাদের দেশের শিক্ষার অধিকার কী? শিক্ষার অধিকার কিন্তু কোনো রকম মৌলিক অধিকার, আমাদের অবশ্যই মৌলিক অধিকার, এটা একটা মৌলিক অধিকার পড়ে আছে জানি আমরা, কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? 21 আর্টিকেলে দেওয়া আছে যে শিক্ষা অধিকারটা মৌলিক অধিকার। ওকে, নিচের কোনটিকে সংবিধান দ্বারা মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়? বাস্তবায়ন ক্ষমতা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এরা কিন্তু দুজনে কিন্তু বাস্তবায়ন করতে পারে। ফান্ডামেন্টাল রাইট যদি কোনো রকম লঙ্ঘিত হয়, ভায়োলেট হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা কোথায় যেতে পারি? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দু জায়গায় যেতে পারি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এই আর্টিকেল 32 বা সংবিধান প্রতিবিধানের অধিকার আর্টিকেল 32। নিম্নলিখিত কোন পরিস্থিতিতে বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করা হয়, মানে রিট জারি করা হয়? তো রিট জারি করা হয়, অপশনগুলো দেখে নেব আগে আমরা, তারপর দেখছি আমরা অপশনগুলো কী কী আছে। সম্পত্তির ক্ষতি, অতিরিক্ত করের রসিদ, ত্রুটিপূর্ণ পুলিশি আটক, এবং লাস্ট হয়েছে মত প্রকাশের অধিকার। তো সবাই জানি ত্রুটিপূর্ণ পুলিশি আটক হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতীয় সংবিধানের অধীনে কোন ধরনের লেখক জারি করা হয় না? কোন ধরনের জারি করা হয় না? আমরা দেখতে পাচ্ছি অপশন কী আছে? পরমাদেশ, অনুজ্ঞা, প্রতিষেধ, আর দিয়ে আছে কি উৎপ্রেষণ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুজ্ঞা। অনুজ্ঞা কিন্তু কোনো রকম করা হয় না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী আছে? নিচের কোন লেখের অর্থ হলো বন্দিকে আদালতে সশরীরে হাজির করা, অর্থাৎ টু হ্যাভ দ্য বডি অফ হ্যাভিয়ার কর্পাস, এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্দি প্রত্যক্ষীকরণ, মানে কাউকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে কিন্তু কোর্টে তাকে তুলতে হবে। 30A বা 30(1) ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপত্য পরিচালনা করার অধিকার কোথায় আছে? এটা কিন্তু আমাদের রয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুরা এরা কিন্তু নিজের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মাদ্রাসা এই ধরনের কিছু খুলতে পারবে, যেখানে সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুরা খুলতে পারবে না, কিন্তু বাকি সমস্ত ধর্মের লোকেরা খুলতে পারবে। তো এই ছিল আজকে সমস্ত ভিডিও। কেমন লাগলে জানাবেন অবশ্যই, কমেন্ট করবে জানাবেন। কোনো কোশ্চেন যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং তার পরবর্তী যাওয়ার জন্য আমরা আরও ভালো ভালো ভিডিও আনবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।